আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রথমেই সকলের কাছে আসলে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এর কারণটা হচ্ছে যে অনেকেই একটু মানে দীর্ঘ সময় হয় এরকম কিছু অডিও বুক আপনারা পছন্দ করেন। তো আপনাদের হয়তো চাহিদা অনুযায়ী আমি আপনাদের সরবরাহ করতে পারছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। এর জন্যই আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। যাই হোক, আজকে আমাদের যে পাঠের বিষয় সেটি আমরা দেখব যে আসলে আতুরকালে একটি ব্যক্তিত্বের উন্মেষ কীভাবে ঘটে। মানে একটা শিশু যখন থাকে সে তখন সেই ব্যাপারটি আমরা আজকে দেখব আর কি, যে একটা আতুরকাল থেকে একটা শিশুর ব্যক্তিত্ব কিভাবে উন্মেষ ঘটে, এবং আপনি চাইলে কিন্তু তাদের ব্যক্তিত্বের মধ্যে একটা খুব বড়সড় পরিবর্তন আপনি চাইলে আনতে পারেন, যদি আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন বা মনে করেন। জন্মগতভাবেই নবজাতক ভিন্ন ভিন্ন মেজাজের অধিকারী। প্রকৃতির এই বিভিন্নতা প্রতিটি শিশুর কর্মতৎপরতা ও সংবেদনশীলতায় ধরা পড়ে। এরকম পার্থক্য থেকেই পরবর্তী জীবনে এক একজন ব্যক্তির ব্যক্তিত্ব গুণাবলী অনন্যতা অর্জন করে। বস্তুত জন্ম মুহূর্তেই ব্যক্তি স্বাতন্ত্র্য বোঝা সম্ভব। সদ্য ভূমিষ্ঠ শিশুর খাদ্যগ্রহণ, কান্না, হাত পা সঞ্চালন ও বিশেষ করে ঘুম ইত্যাদি প্রতিক্রিয়ায় ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান। অন্যান্য দৈহিক ও মানসিক ক্ষমতার মতো ব্যক্তিত্ব গুণাবলীও বংশগতি ও পরিপক্কতা, হেরিডিটি অ্যান্ড ম্যাচারেশন অর্জনের মাধ্যমে বিকশিত হয়। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশগত বৈশিষ্ট্যের পরিণমন ও অভিজ্ঞতার পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বর্ণনা প্রসঙ্গে টমাস ও অন্যান্য গবেষকের মন্তব্য উল্লেখ করা হলো। যদি দুটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটে, কেবল তখনই শিশু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে বলে আশা করা যায়। কিন্তু উক্ত দুটি উপাদানের মধ্যে গরমিল দেখা দিলে শিশুর বিকাশ প্রক্রিয়ায় যে সমস্যার সৃষ্টি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জন্ম মুহূর্ত অর্থাৎ প্রসূতিকালেই কয়েকটি বিষয় নবজাতকের ব্যক্তিত্ব বিকাশের উপর প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ, গর্ভবতী মা দীর্ঘদিন মানসিক চাপে ভুগলে গর্ভপরিবেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করে না। এরকম অনুপযুক্ত পরিবেশে লালিত শিশুর আচরণ ভূমিষ্ঠ হওয়ার পর সংশোধনের প্রয়োজন হতে পারে। বস্তুত এরকম প্রতিবন্ধকতা গর্ভকালের শেষ পর্যায়ে সৃষ্টি হলে গর্ভস্থ সন্তানের জন্য মারাত্মক বিপত্তি বয়ে আনে। কারণ এরকম পরিস্থিতিতে জন্মের পর শিশু অতিরিক্ত চঞ্চল অথবা তিরিক্ষি স্বভাবের হতে পারে। প্রসবের পর মায়ের সাথে সন্তানের নারীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সন্তান নিদারুণ মানসিক আঘাতের শিকার হয়, এবং সেই সাথে তার ব্যক্তিত্বের উপর ঘটনাটি যে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে সে সম্বন্ধে খুব কম তথ্য সংগৃহীত হয়েছে বলে র্যাঙ্ক আক্ষেপ করেছেন। অবশ্য যেসব নবজাতককে জন্মের পরপরই মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয় সেসব শিশু মায়ের ঘনিষ্ঠ সহচর্যে থাকে, এমন শিশুদের তুলনায় জন্ম পরবর্তী পরিবেশে যে দুর্বল অভিযোজন করে তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। মায়ের মনোভাব যা শিশুর সাথে আচরণের মাধ্যমে প্রতিফলিত হয় তা যে শিশুর ব্যক্তিত্ব বিকাশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তারও অনেক প্রমাণ পাওয়া যায়। উদাহরণস্বরূপ, গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে প্রসূতি মা নবজাত সন্তানের স্বাভাবিকত্ব সম্পর্কে সন্দিগ্ধ হলে বুদ্ধি ও দিশেহারা অনুভব করে এবং প্রতি মুহূর্তে তার মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। আতুরকালের বিপত্তি মানে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আতুরকালে? আতুরকালের স্থায়িত্ব সংক্ষিপ্ত হলেও এটি জীবন প্রসারের জন্য বিপজ্জনক পর্যায়গুলোর অন্যতম। এ সময় নবজাতকের শারীরিক, মানসিক অথবা একই সাথে উভয় বিপত্তি দেখা দিতে পারে অথবা তার বর্তমান ও ভবিষ্যৎ অভিযোজনকে বিঘ্নিত করতে পারে। জন্ম পরবর্তী কয়েকটি দিন বিকাশধারার ক্রমোন্নতির সাময়িক বিরতির কারণে সন্তানের দৈহিক প্রক্রিয়া মন্থর গতিবিশিষ্ট হয়। বিকাশের এই সাময়িক বিরতি মায়ের মনে ভীতির সঞ্চার করতে পারে। নিরবচ্ছিন্ন বিকাশধারার ব্যতিক্রম লক্ষ্য করে মা সন্তানের বিকাশ সম্বন্ধে দুশ্চিন্তাগ্রস্ত হয়। এরকম অনুভূতি দীর্ঘস্থায়ী হয়ে তাকে ভবিষ্যতে সন্তানটির প্রতি অতিরিক্ত রক্ষাপ্রবণ বা ওভার প্রোটেক্টিভ করে তোলে। অতএব মানসিক দিক থেকে আতুরকালে নবজাতকের বিকাশের স্তব্ধ গতি খুব মারাত্মক। শারীরিক ও মানসিক বিপত্তি সম্পর্কে গবেষণাভিত্তিক তথ্যাদি এখানে আলোচনা করা হলো। 1. শারীরিক বিপত্তি। প্রসূতিকালের কিছু সংখ্যক বিপত্তি সাময়িকভাবে শিশুর জন্য ক্ষতিকর হতে পারে, তবে অন্যান্য অনেক বিপত্তি শিশুর গোটা জীবনকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এরকম বিষয়গুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ বা অনুপযুক্ত গর্ভপরিবেশ, একের অধিক শিশুর একসাথে জন্ম, অপরিণত অবস্থায় শিশুর জন্ম, নির্দিষ্ট সময়ের পরেও সন্তান ভূমিষ্ঠ না হওয়া,
প্রসবের সময় অথবা জন্মের পরপরই শিশুর মৃত্যু ঘটাতে পারে এরকম পরিস্থিতির উদ্ভব। ক. অনুপযুক্ত ত্রুটিপূর্ণ গর্ভপরিবেশ। গর্ভপরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশের অনুপযুক্ত হলে শিশু সুষ্ঠু ক্ষমতা অর্জন করতে পারে না। ফলে জন্ম পরবর্তী পরিবেশের চাহিদা অনুযায়ী প্রতিক্রিয়া করা শিশুর পক্ষে দুঃসাধ্য হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, গর্ভবতী মা অত্যাধিক ধূমপান করলে ভ্রূণ ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার গর্ভবতী মা ক্রমাগত মানসিক অশান্তিতে ভুগলে গর্ভস্থ সন্তানের মধ্যে জন্মের পর ধৈর্যের অভাব ও স্নায়বিক দুর্বলতা দেখা যায়। কষ্টসাধ্য ও জটিলতাপূর্ণ প্রসব প্রক্রিয়া। আগে উল্লেখ করা হয়েছে যে প্রসব প্রক্রিয়া অত্যন্ত কষ্টসাধ্য হলে এবং জটিলতার উদ্ভব হলে প্রায়ই নবজাতকের মস্তিষ্কের সাময়িক অথবা স্থায়ী ক্ষতির সম্ভাবনা দেখা যায়। যেসব ক্ষেত্রে গর্ভস্থ শিশুর আকৃতি স্বাভাবিকের তুলনায় বড় হওয়ায় শিশুর পক্ষে নিজ শক্তিতে জন্মনালিকা অতিক্রম করে নিচে আসা অসম্ভব হয়ে পড়ে, অথবা শিশু আড়াআড়িভাবে অবস্থান করে, সেসব ক্ষেত্রে যেমন যন্ত্রের সাহায্য নেওয়া ছাড়া উপায় থাকে না, ঠিক তেমনি প্রসব সহজতর করার উদ্দেশ্যে সাঁড়াশি যন্ত্র ব্যবহারের ফলে শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। অন্যদিকে অস্ত্রোপচারের সাহায্যে যেসব শিশুর জন্ম হয় অথবা খুব তাড়াতাড়ি মাথা এগিয়ে এসে যারা জন্ম নেয়, তাদের মস্তিষ্কে সাময়িকভাবে কম অক্সিজেন সরবরাহ হতে পারে। এরকম অবস্থাকে অ্যানোক্সিয়া বলা হয়। কয়েক সেকেন্ডের জন্য এরকম অক্সিজেনের অভাবে মস্তিষ্কের যতটুকু ক্ষতি হবে, গুরুতর অ্যানোক্সিয়ার ফলে ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি হবে। সন্তান প্রসব প্রক্রিয়া বেশি জটিল হলে মস্তিষ্কে অবস্থিত কোষকলার টিস্যু গুরুতর ক্ষতি হতে পারে। নবজাতকের পরবর্তী জীবন ও অভিযোজনের উপর কোষকলার ক্ষতি গুরুতর প্রভাব বিস্তার করে। অনেক গবেষণায় শিশুর মধ্যে অসামঞ্জস্য, প্রতিক্রিয়া অস্থিরতা, শিক্ষণের অক্ষমতা, আবেগজনিত বৈকল্য ইত্যাদিতে মস্তিষ্কে ক্ষতির আভাস পাওয়া যায়। গ. একাধিক সন্তানের জন্ম। মায়ের গর্ভে যমজ শিশু উৎপন্ন হলে গর্ভপরিবেশে একসাথে একাধিক সন্তানের অবস্থানের কারণে দুটি শিশুর পক্ষে স্থানাভাবে স্বাধীনভাবে নড়াচড়া করা সম্ভব হয় না। ফলে একসাথে একাধিক ভূমিষ্ঠ সন্তান একটি মাত্র শিশুর চেয়ে আকারে ছোট ও দুর্বল হয়। এ জাতীয় শিশুদের প্রায়ই অপরিণত অবস্থায় ভূমিষ্ঠ হতে দেখা যায়, যার জন্ম পরবর্তী অভিযোজন সমস্যাকে আরও তীর করে। ঘ. প্রসবের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া। প্রসবের নির্ধারিত তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়া তখনই বিপজ্জনক হয়ে পড়ে যখন গর্ভস্থ শিশুর আকৃতি বড় হওয়ায় তাকে প্রসব করতে যন্ত্র অথবা অস্ত্রের সাহায্য নিতে হবে। এসব ক্ষেত্রে শুধু প্রসবের নির্দিষ্ট তারিখ পার হয়েছে বলেই যে বিষয়টি মারাত্মক তা নয়, বরং এর ফলে যেখানে যান্ত্রিক পদ্ধতি অথবা অস্ত্রোপচারের সাহায্য নেওয়া হয়, বিপত্তির প্রশ্নটি সেখানে নিহিত থাকে। একটি সমীক্ষায় দেখা গেছে যে 9 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরেও আরও 3 সপ্তাহ পরে ভূমিষ্ঠ শিশুরা জন্মের অব্যবহিত পরে অভিযোজন সমস্যার সম্মুখীন হয়। বড় হয়ে এসব নবজাতক সামাজিক পরিস্থিতিতে অভিযোজন করতে পারে না এবং 7 বছর এদের জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা প্রয়োজন হয়। অপরিণত সন্তান প্রসব। একটি পূর্ণ বিকশিত শিশু যে কোনো পরিস্থিতিতে জন্মগ্রহণ করলে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু অপরিণত অবস্থায় সময়ের আগে জন্মগ্রহণ করলে বেশি শিশু মৃত্যুমুখে পতিত হয়। পরবর্তী অধ্যায়ে শিশু মৃত্যু সম্বন্ধে আলোচনায় এ বিষয়ে বিশদ আলোকপাত করা হবে। ভূমিষ্ঠ হওয়ার সময় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বিশেষভাবে অপরিণত অবস্থায় অকালে ভূমিষ্ঠ শিশুদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, কারণ ভূমিষ্ঠ হওয়ার প্রাককালে জন্মপথ অতিক্রম করার সময় শিশুর মস্তিষ্কে যে চাপ পড়ে তা থেকে রক্ষা পেতে হলে মাথার খুলি যতটুকু সুদৃঢ় হওয়া উচিত, 9 মাস পূর্ণ হওয়ার আগে ভ্রূণের মাথার খুলি ততটা মজবুত হয় না। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা আরেকটি সাধারণ সমস্যা, কারণ অকালে ভূমিষ্ঠ শিশুদের শ্বাসযন্ত্র অপরিণত থাকে। প্রত্যেকটি নবজাতককে সাময়িকভাবে যেরকম স্বাভাবিক অভিযোজন সমস্যার সম্মুখীন হতে হয়, অপরিণত শিশুদের এর চেয়ে অনেক বেশি গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন স্বাভাবিক পূর্ণবয়স্ক নবজাতকদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, অকালে ভূমিষ্ঠ শিশুরা মুখ হা করে ও শরীর ঝাঁকুনির সাহায্যে শ্বাসক্রিয়া চালায় বলে প্রথমোক্ত শ্রেণীর শিশুদের চেয়ে এসব শিশুর 3 গুণ বেশি অক্সিজেন প্রয়োজন। অপরিণত শিশুদের পক্ষে ফুসফুস প্রসারিত করা প্রায়ই কষ্টসাধ্য ব্যাপার এবং পৈশিক দুর্বলতার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে। অকালে ভূমিষ্ঠ শিশুর খাওয়া ও গলাৎকরণ প্রতিবর্তগুলো রিফ্লেক্স সঠিকভাবে সম্পন্ন হয় না বলে অপরিণত নবজাতকের ড্রপার অথবা নলের সাহায্যে খাওয়াতে হয়। এসব শিশুর দৈহিক তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রিত না হওয়ায় হুবহু গর্ভপরিবেশের মতো তাপমাত্রা বজায় রাখার জন্য বিশেষ যন্ত্রের বা ইনকিউবেটরের প্রয়োজন হয়।
অকালে ভূমিষ্ঠ হলে শুধু যে শিশুর তাৎক্ষণিক অভিযোজন বিঘ্নিত হয় তা নয়, এর ফলাফল সুদূর প্রসারী হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের আগে জন্ম হলে শিশুর মস্তিষ্ক ও স্নায়ুযন্ত্রের পরিপক্কতা অর্জন সম্ভব হয় না বলে এই ধরনের কিছু অসুবিধা দেখা দিতে পারে। অন্যান্য অসুবিধাগুলোর মূলে রয়েছে আঘাত এবং অক্সিজেন স্বল্পতার ফলে সৃষ্ট স্নায়বিক বৈকল্য। এছাড়া আরও নানা রকম অসুবিধার জন্য নবজাতকের প্রতি মা, বাবা ও অন্যান্য আত্মীয় স্বজনের প্রতিকূল মনোভাব দায়ী। জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এছাড়া আরও নানা রকম অসুবিধার জন্য নবজাতকের প্রতি মা, বাবা ও অন্যান্য আত্মীয় স্বজনের প্রতিকূল মনোভাব কিন্তু দায়ী। সুতরাং খুব মাথায় রাখবেন কথাটি। শৈশবোত্তরকালে অকালে ভূমিষ্ঠ হওয়ায় সুদূরপ্রসারী প্রভাবের উপর যে অল্প সংখ্যক সমীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাতে দেখা গেছে যে অপরিণত শিশুর বিকাশ দেরিতে হওয়ার জন্য পরোক্ষভাবে মা বাবার অতিরিক্ত আগলে রাখার মনোভাব দায়ী। শিশু বড় হওয়ার সাথে সাথে এই ধরনের বিঘ্নিত বিকাশ নিরবিচ্ছিন্নভাবে চলে কিনা ও একই সাথে মা বাবার আগলে রাখার মনোভাব শিথিল হয় কিনা তা এখনও জানা যায়নি। অবশ্য দেখা গিয়েছে যে প্রসবের সময় অপরিণত শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বড় হওয়ার সাথে সাথে স্বাভাবিক আচরণ বিকাশের ক্ষেত্রে শিশুটি সমবয়সী সুস্থ স্বাভাবিক শিশুদের চেয়ে পশ্চাৎপদ হয়। অপরিণত অবস্থায় জন্মানোর সবচেয়ে সাধারণ সুদূরপ্রসারী মনোভাবগুলো নিচে উল্লেখ করা হলো। আতুরের শিশুর মৃত্যু। জন্মের পরপরই মৃত্যু যে আতুরের শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈহিক বিপত্তি, এতে কোনো সন্দেহ নেই। আমেরিকার সমীক্ষা থেকে জানা যায় যে জন্মগ্রহণের দিন এবং জন্মগ্রহণের দ্বিতীয় এবং তৃতীয় দিনে সবচেয়ে বেশি সংখ্যক শিশু মৃত্যু হয়। কোনো সমীক্ষায় দেখা গিয়েছে যে জুন জুলাই মাসে ভূমিষ্ঠ নবজাতকেরা সাধারণত এ সময়ে বেশি মারা যায়, কিন্তু এ পর্যন্ত আতুরকালে শিশু মৃত্যু কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। জন্মের পর সদ্যজাত শিশু মৃত্যুর চূড়ান্ত সময় এবং মৃত্যুর সাধারণ কারণগুলো এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে দেখা হয়েছে যে আসলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই মৃত্যুর হারটা মোটামুটি 90-এর নিচে থাকে, 95-এর নিচে থাকে, মানে 92-93-এর মতো, এবং মানে 0.90 আর কি। আর মার্চ এপ্রিল মাসে সেটি প্রায় 100, মানে যদি আপনি 1 ধরেন এখানে 0.95 যেহেতু আগেরটি, বা 0.93-92 যাই বলেন, এখানে প্রায় 1-এর চেয়েও বেশি মানটা, ঠিক আছে। তাহলে সেই মানটা 1-এর চেয়েও বেশি হয়ে যায়। এপ্রিল এবং মে, জুন, জুলাই, যেটি কিনা প্রায় জুন জুলাই যেই মাসটা, এই মাসটায় দেখা যাচ্ছে যে মোটামুটি প্রায় 1.10, মানে 110 আপনি এরকম ধরে নিতে পারেন, বা ওগুলোকে যদি আপনি 95 করে ধরেন, বা 92-93, তার মানে অনেকটাই বেশি। এবং নভেম্বর ডিসেম্বর মাসে মোটামুটি আর একটু কম। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসে শিশু জন্মগ্রহণ করলে যা বোঝা যাচ্ছে যে এদের মৃত্যু হারটা তুলনামূলক অনেক কম থাকে, আপেক্ষিক মৃত্যুর হারটা। আতুরকালে শিশুদের মৃত্যুর কারণ যেমন অসংখ্য, তেমনি মৃত্যুর ধরনও বিচিত্র। গর্ভপরিবেশে ত্রুটিপূর্ণ থাকায় এবং ভ্রূণ স্বাভাবিক বৃদ্ধি না হওয়ায় জন্মের সাথে সাথে অথবা অব্যবহিত পরে নবজাতক মারা যায়। কখনো কখনো প্রসব কষ্টসাধ্য ও জটিল হওয়ায় যন্ত্রের সাহায্যে অথবা অস্ত্রোপচার করতে হলে কিছু শিশুর মৃত্যু হতে পারে। কোনো ক্ষেত্রে শিশুর মস্তিষ্কে অক্সিজেনের অভাব, অ্যানোক্সিয়া অথবা প্রসবকালে মায়ের উপর অতিরিক্ত ওষুধ প্রয়োগ করার ফলে শিশুর মৃত্যু হতে দেখা যায়। অতীতের চেয়ে সংখ্যায় কম হলেও অনেক সময় অনুপযুক্ত জন্ম পরিবেশের জন্য শিশু মারা যায়। যেমন সাবধানতা সত্ত্বেও হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হলে শিশুর নিউমোনিয়া হতে পারে, অথবা মায়ের দুধের পরিবর্তে অন্য খাবার খাওয়ানোর ফলে শিশুর উদরাময় অথবা অন্যান্য পীড়া দেখা দিতে পারে। 2. মানসিক বিপত্তি। মানসিক বিপত্তি শিশুর জন্ম পরবর্তী অভিযোজনের উপর শারীরিক বিপত্তির মতো ক্ষতিকর প্রভাব বিস্তার না করলেও ভবিষ্যৎ জীবনধারাকে ব্যাহত করে বলে এর গুরুত্ব অস্বীকার করা যায় না। আতুরকালের মানসিক বিপত্তির স্বাক্ষর সারা জীবন ধরে অভিযোজনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে থাকে। নবজাতকের মানসিক বিপর্যয় সম্পর্কে পাশ্চাত্য দেশেও নামে মাত্র গবেষণা করা হয়েছে, তবে এই জাতীয় গবেষণার সংখ্যা নগণ্য হলেও প্রাপ্ত তথ্যাদি যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচিত হতে পারে। শিশুর জন্ম সম্পর্কে চিরাচরিত ধারণা। শিশুর বিকাশের উপর জন্মগ্রহণ প্রক্রিয়ার প্রভাব সম্বন্ধে সমাজের নানা রকম বিশ্বাস প্রচলিত আছে। যেমন প্রসব কষ্টকর হয়ে পরবর্তীকালে শিশুটির অন্যের জন্য সমস্যার সৃষ্টি করবে বলে বিশ্বাস করা হয়। এসব শিশুকে পরিচালিত করা খুবই দুরূহ।
যেসব শিশুর ভূমিষ্ঠ হতে কষ্ট হয় কম, সেসব শিশুর তুলনায় এদের মধ্যে আচরণ বৈকল্য বেশি লক্ষ্য করা যায়। যুগ যুগ ধরে মনে হতো যে একসাথে দুটি কিংবা ততোধিক শিশু ভূমিষ্ঠ হলে একটি শিশুর চেয়ে তারা ভিন্ন প্রকৃতির ও নিচু মানের ব্যক্তিত্বের অধিকারী হবে। অপরিণত শিশুর দৈহিক এবং মানসিক উভয় দিক থেকেই দুর্বল হয়। জন্ম প্রক্রিয়া সম্বন্ধে প্রচলিত মনোভাবের যে দিকটি বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে সেটি হচ্ছে শিশুর ভবিষ্যৎ বিকাশ ধারার উপর নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হওয়ার ফলাফল কী? প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার 1 বছর পার না হতেই দ্বিতীয় সন্তান গর্ভে এলে গর্ভ পরিবেশে সুস্থতা বজায় থাকে না বলে বিশেষজ্ঞদের ধারণা। দুটি সন্তানের মধ্যে বিরতি দীর্ঘায়িত হলে গর্ভ পরিবেশে অনুপযুক্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রথম সন্তানের ক্ষেত্রে মা সন্তান প্রসবের শারীরিক পরিশ্রম দূর করে সম্পূর্ণ সুস্থ হতে পারেন না বলে পরবর্তীতে দুর্বল সন্তানের জন্ম দেন। জন্মকালীন দুর্বলতা শিশুটির জন্ম পরবর্তী অভিযোজনকে বিঘ্নিত করে। প্রথম ভাইবোনদের জন্মের অল্প কিছুদিন পরে যে শিশু ভূমিষ্ঠ হয় সারা শৈশব সে মায়ের কাছ থেকে মনোযোগ এবং উদ্দীপনা পায় না, কারণ মাকে কাঙ্ক্ষিত প্রথম সন্তানের জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়। বছরের কোনো একটি নির্দিষ্ট ঋতু অথবা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে যেসব শিশু জন্মগ্রহণ করবে তারা যে অন্যান্য সময়ের ভূমিষ্ঠ শিশুদের চেয়ে অপেক্ষাকৃত বেশি বুদ্ধিমান হবে অথবা জীবনে বেশি সফলকাম হবে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। একইভাবে এমন কোনো প্রমাণও নেই যে বসন্তে অথবা গ্রীষ্মকালের মতো গ্রীষ্মকালের মতো আনন্দময় মাসগুলোতে জন্মগ্রহণ করলে শিশু বহির্মুখী এবং হেমন্ত অথবা শীতকালের মতো বিষাদময় মাসগুলোতে জন্মগ্রহণ করলে অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হবে। মানে এ ধরনের কথার কোনো তেমন ভিত্তি নেই আর কি। খ. অসহায়ত্ব। সদ্য ভূমিষ্ঠ সন্তানের অসহায় অবস্থা কোনো কোনো মা বাবার হৃদয়ে করুণার উদ্রেক করে। অধিকাংশ মা বাবা এই নবজাতকের অসহায় অবস্থা দেখে ভীত হন। নবজাতক হাসপাতালের চিকিৎসক এবং সেবিকাদের তত্ত্বাবধানে থাকে বলে মা বাবা সন্তানের অসহায়তা সম্পর্কে সে সময় চিন্তা করেন না, কিন্তু হাসপাতাল থেকে শিশুকে গৃহে নিয়ে এসে যত্ন ও পরিচর্যা করার সময় শিশুর সম্পূর্ণ পরনির্ভরশীল অসহায় অবস্থা তাদের বিচলিত করে তোলে, কারণ সন্তানের যত্ন নিতে সক্ষম হবেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে পারেন না। এই ধরনের চিন্তা মা বাবাকে শঙ্কিত করে ও স্নায়বিক দুর্বলতার জন্ম দেয়। এমনকি পাশ্চাত্যে দেশের যেসব মা বাবা হাসপাতালে বা ক্লিনিকে শিশুকে কাছে রেখে শিশুর যত্ন ও পরিচর্যার প্রশিক্ষণ গ্রহণ করেন তারাও তখন যত্ন নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন যখন নিজেদের অসহায় ও অযোগ্য মনে করেন। এরকম শঙ্কা ও অযোগ্যতাবোধ মা বাবা পরিচর্যার মাধ্যমে শিশুতে সঞ্চারিত করেন, যা সন্তানের পরবর্তী অভিযোজনের উপর প্রভাব বিস্তার করে। সদ্য ভূমিষ্ঠ শিশুর অসহায় অবস্থা সন্তানদের ক্ষেত্রে যেমন মানসিক বিপর্যয়ের কারণস্বরূপ পরবর্তী সন্তানদের জন্য কিন্তু তেমন বিপজ্জনক নয়। পরপর কয়েকটি সন্তান ভূমিষ্ঠ হলে মা বাবা সদ্যজাত শিশুর অসহায় অবস্থাকে স্বাভাবিক বলে স্বীকার করে নেন এবং প্রথম সন্তানের ক্ষেত্রে যেভাবে উৎকণ্ঠিত বোধ করতেন আর সেরকম বোধ করেন না। মা বাবা শুধু তখনই উৎকণ্ঠিত হন যখন কোনো অস্বাভাবিক অবস্থার জন্য এই অসহায় অবস্থার উদ্ভব হয় অথবা অসহায় অবস্থা প্রবল আকার ধারণ করে। যেমন যদি অপরিপক্কতা যমজ সন্তানের জন্ম, প্রসবকালীন কোনো আঘাত অথবা অন্য কোনো কারণে প্রথম ও দ্বিতীয় সন্তানের তুলনায় তৃতীয় অথবা চতুর্থ সন্তানকে মা বাবা যখন বেশি অসহায় বিবেচনা করেন এবং যখন বিশেষ করে শিশুটির জন্য হাসপাতালে বিশেষ যত্ন ও চিকিৎসার প্রয়োজন দেখা দেয় অথবা তাকে সেখানে বেশি রাখতে হয় তখন মা বাবা উদ্বিগ্ন হন। ঘ. আতুরে শিশুর অন্যান্য ব্যক্তিত্ব। অধিকাংশ বয়স্ক ব্যক্তি স্বাতন্ত্র্যকে নিকৃষ্টতার পরিচায়ক বলে মনে করেন। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মা বাবা যখন শিশু পরিচর্যা বিষয়ক পুস্তিকা পড়েন অথবা প্রথম দিকের সন্তানেরা বিভিন্ন বয়সে যে ধরনের প্রতিক্রিয়া করেছিল সেসব প্রতিক্রিয়াকে আদর্শমান ধরে নতুন শিশুর প্রতিক্রিয়াকে হেয় বিবেচনা করেন, তখন এরকম অনুভূতি বিরাজ করে যেমন প্রথম সন্তানের হাসপাতাল থেকে গৃহে প্রত্যাবর্তনের পর রাতে খুব কম কান্নাকাটি করত অথবা দুধ খাওয়ানো অথবা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কম অসুবিধা পোহাতে হতো। মা বাবা এরকম অতীত অভিজ্ঞতাবশত নতুন শিশুর মধ্যে খাওয়ার সমস্যা দেখলে অথবা কোনো কারণ ছাড়াই প্রত্যেক রাতে শিশুটির অতিরিক্ত কান্নাকাটির প্রবণতা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। শিশুটির সাথে তাদের আচরণের মধ্যে এই উৎকণ্ঠা প্রকাশ পায়। এ ধরনের ব্যবহার আবার শিশুর পরবর্তী অভিযোজনকে বিঘ্নিত করে এবং সমস্যাগুলো জটিল হয়ে ওঠে। এরকম পরিস্থিতিতে শিশুর ব্যক্তিত্ব বিকাশ ব্যাহত হয়। আবার মা বাবা যদি শিশুর আচরণ বৈশিষ্ট্যকে স্বাভাবিক বলে গ্রহণ করতে না পারেন তবে শুধু আতুরকালেই নয় বরং শিশুর বয়স যত বৃদ্ধি পাবে তার অভিযোজনও তত বিঘ্নিত হবে। ঘ. বিরতিপূর্ণ বিকাশ।
জন্মের পরপরই শিশুর বিকাশ ধারার বিরতি একটি স্বাভাবিক ঘটনা হলেও অনেক নতুন মা বাবা বিষয়টি সম্পর্কে অনভিজ্ঞ থাকেন। সেজন্য সন্তানের সার্বিক অবস্থার কোনো পরিবর্তন না দেখে শঙ্কিত হন। নবজাতক যদি আরও শুকিয়ে যায় অথবা সামান্য খাবার খেয়ে জন্মকালীন স্বাস্থ্য বজায় না রাখতে পারে, তবে মা বাবার দুশ্চিন্তা আরও বৃদ্ধি পায়। বিকাশের স্তব্ধ গতি কয়েকদিনের মধ্যে পরিবর্তন হলে মা বাবা স্বস্তিবোধ করেন এবং সব ঠিক আছে ভেবে আশ্বস্ত হন। তবে সদ্য ভূমিষ্ঠ সন্তানের বিকাশ ধারার স্বাভাবিক বিরতি মা বাবার মনে সন্তান সম্পর্কে স্বাভাবিক ধারণার পরিবর্তে বিভিন্ন রকম ভুল ধারণার জন্ম দেয়। এরকম তিনটি খুব সাধারণ অথচ গুরুতর ধারণা এখানে উল্লেখ করা হলো। প্রথমত, সদ্য ভূমিষ্ঠ সন্তানের স্বাস্থ্যের স্বাভাবিক উন্নতির অভাবে মা বাবা নবজাতকটিকে খুব দুর্বল বা ডেলিকেট মনে করেন। সন্তানটির প্রতি অতিরিক্ত মনোযোগ ও যত্নের আবশ্যকতা অনুভব করেন। এরকম অনুভূতি থেকে যদি একবার আগলে রাখার মনোভাব জন্ম নেয়, তবে সেটি স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায়। দ্বিতীয়ত, বিকাশের স্তব্ধগতি হাসপাতাল থেকে গৃহে এনে সন্তানের সার্বিক যত্ন নেওয়া সম্পর্কে মা বাবার দৃঢ় মনোবলকে নষ্ট করে দেয়। ইতিমধ্যে জন্ম পরবর্তী স্বাভাবিক হ্রাসপ্রাপ্ত ওজন যদি বৃদ্ধি না পায়, তবে আত্মবিশ্বাস আরও কমে যায়। তৃতীয়ত, মা বাবা মনে করেন যে শিশুর ওজন হ্রাসকে প্রতিরোধ করতে হলে তাকে খুব কম নড়াচড়া করা দরকার। এরকম ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অনেক মা বাবা শিশুর সুষ্ঠু বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কাজটি অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে দেহে উদ্দীপনা সৃষ্টির সুযোগ থেকে শিশুটিকে বঞ্চিত করেন। উদ্দীপনার অভাব। যথোপযুক্ত বৃদ্ধি ও বিকাশের জন্য শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয় যে উদ্দীপিত করা প্রয়োজন, সে সম্পর্কে গবেষণাভিত্তিক প্রমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এটি যে অভিনব ধারণা তা নয়, কারণ অতীতে যে সময় গৃহে সন্তান প্রসবের ব্যবস্থা চালু ছিল, তখনও দৈনন্দিন যত্নের অংশ হিসেবে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে দোলানো, তার সাথে কথা বলা এবং গান গেয়ে শোনানোর রীতি প্রচলিত ছিল। আজকাল হাসপাতালে সন্তান প্রসব বহুল প্রচলিত রীতি হিসেবে স্বীকৃত। সেজন্য গৃহে যেসব শিশু জন্মগ্রহণ করে অথবা হাসপাতালে মায়ের সাথে থেকে যেসব শিশু উদ্দীপনা লাভ করে, হাসপাতালে শুধু সেবিকার তত্ত্বাবধানে পালিত শিশুরা তাদের মতো উদ্দীপনা লাভ করে না। সম্প্রতি অপরিণত শিশুদের জীবিত রাখার উদ্দেশ্যে একাকী অথবা ইনকিউবেটরে রাখার ব্যবস্থা থাকায় এইসব নবজাতক সামান্য উদ্দীপনা লাভ করে। বর্তমানে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শিশুদের দূরে সরিয়ে রাখার পরিবর্তে অঙ্গ প্রত্যঙ্গ উদ্দীপিত করার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত প্রমাণিত না হওয়া সত্ত্বেও ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের দেহে উদ্দীপনার সঞ্চার যে খুব তাড়াতাড়ি জন্ম পরবর্তী জড়ত্ব দূর করতে সাহায্য করে এবং জন্ম পরবর্তী বিকাশের স্বাভাবিক স্তব্ধগতি যে খুব অল্প দিন স্থায়ী হয়, বিশেষজ্ঞরা এরকম দৃঢ় বিশ্বাস পোষণ করেন। অধিকন্তু আতুরে শিশুদের সাথে কথা বললে এবং চলমান বস্তুর দিকে এদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা যে খুব তাড়াতাড়ি দেখতে ও শুনতে পায়, তার প্রমাণ উত্তর বৃদ্ধি পাচ্ছে। এই লাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্রয়োজনে ভিডিওটি আর একটু টেনে দেখবেন। মানে মূলত একটি শিশুকে আপনার নাড়াচাড়া করাতে হবে এবং ওর চোখ যাতে কোনো কিছুর দিকে আকর্ষণ করে এরকম কোনো কিছু ওকে দেখাতে হবে, বা চলমান কোনো বস্তু এরকম। যাই হোক, এই ব্যাপারগুলো করা যেতে পারে একটি শিশুর সাথে। আমরা পরবর্তীতে দেখছি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরূপ মনোভাব, যে একটি পরিবারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাদের যদি বিরূপ মনোভাব একটি শিশুর প্রতি হয়, সেই ক্ষেত্রে শিশুর একটি দীর্ঘকালীন মানসিক সমস্যা করতে পারে। শিশু গর্ভে থাকাকালীন মা বাবা, ভাই বোন, পিতামহ এবং পিতামহী শিশুটির প্রতি অনুকূল মনোভাব পোষণ করলেও প্রসবের সময় এগিয়ে আসার সাথে সাথে মনোভাবেরও পরিবর্তন দেখা দিতে পারে। সকলে যে নতুন দায়িত্ব নিতে যাচ্ছে, ক্রমশ সে সম্বন্ধে সচেতন হয়ে ওঠে। শিশুটির প্রতি বিরূপ মনোভাব পোষণের আরও অনেক কারণ রয়েছে। একটি শিশু ছেলে অথবা মেয়ে হিসাবে সকলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হলে মা বাবা হতাশ হয়ে পড়েন। অতিরিক্ত কান্নাকাটির প্রবণতা, খাবার খেতে অসুবিধা এবং শিশুর চরম অসহায় অবস্থা দেখে নূতন মা বাবার মনে ভীতির সঞ্চার ইত্যাদি অন্যান্য কারণগুলো অন্তর্ভুক্ত। সন্তান প্রসবের জটিলতা, অপ্রত্যাশিতভাবে যমজ অথবা 3টি শিশুর জন্ম, সর্বোপরি উপরে বর্ণিত নূতন মা বাবার বিমর্ষতা পরিবারের সবার মনোভাবকে আরও বেশি বিদ্রূপ করে তোলে। মায়ের মনোভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্য যে তার সন্তানের পরিচর্যার উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। মস এর মতে শিশুর জেগে থাকা এবং কান্নাকাটির পরিমাপ মা কর্তৃক শিশুর যত্নকে সংশোধিত করে। কারণ শিশু জেগে থাকলে অথবা কাঁদলে মা সবচেয়ে বেশি শিশুর কাছে যান এবং তাকে নিরীক্ষণ করেন। এভাবে শিশুর প্রতিক্রিয়া মায়ের আচরণের উপর প্রভাব বিস্তার করে। শুরুতেই মায়ের সাথে শিশুর স্নেহহীন শিথিল সম্পর্ক গড়ে উঠলে ক্রমেই তার মাত্রা বৃদ্ধি পায়, ফলে শিশুর অভিযোজন সমস্যাগুলো আরও জটিল আকার ধারণ করে।
বাবা, ভাই বোন, পিতামহ, পিতামহী এবং অন্যান্য আত্মীয় স্বজনের মনোভাব স্বল্পকাল স্থায়ী হওয়ার জন্য নবজাতকের উপর এর প্রভাব তেমন গুরুত্বপূর্ণ নয় বলে মনে করলে ভুল হবে। কারণ আতুরকাল যখন শিশুর সাথে এদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, তখন এই প্রভাব থেকে যায় বলে বিষয়টি গুরুত্বপূর্ণ। বস্তুত বাবা ও ভাই বোনদের এরকম মনোভাব খুব কার্যকর প্রভাব বিস্তার করে। যে কোনো সদ্যজাত শিশুই ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরূপ মনোভাবের শিকার হলেও যেসব প্রথম সন্তান জন্মগ্রহণের সময়ে আঘাত পায় অথবা অকালে ভূমিষ্ঠ হয় ও যারা অন্যান্য শিশুদের সাথে একসাথে জন্মগ্রহণ করে অর্থাৎ যমজ, সাধারণত সেসব শিশুর প্রতি এ ধরনের মনোভাব পোষণ করা হয়। পরবর্তী সন্তানগুলোর প্রতি মা বাবার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় এবং তারা বিচক্ষণতার সাথে শিশুদের গ্রহণ করেন। অকালে ভূমিষ্ঠ শিশু এবং একসাথে একের অধিক ভূমিষ্ঠ শিশুদের ক্ষেত্রে সমাজে প্রচলিত বিশ্বাস মনোভাবকে বিরূপভাবে প্রভাবান্বিত করে। 6. নামকরণ। পাশ্চাত্যের একাধিক গবেষণায় দেখা গেছে যে শিশু আতুরকালে নামকরণের সময় অদ্ভুত বা হাস্যকর কোনো নাম শিশুকে দেওয়া হলে স্কুল জীবনে সঙ্গী সাথী কর্তৃক সে ব্যঙ্গ বিদ্রুপ বা উপহাসের পাত্র হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ। যাই হোক, ইতিমধ্যে আমাদের একটি অধ্যায় শেষ হলো, যেটি কিনা মানে তৃতীয় অধ্যায় শেষ হলো আমাদের। আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করছি। আমরা চতুর্থ অধ্যায়ে দেখব যে কিভাবে আমাদের প্রাক শৈশব বা চাইল্ডহুড, আমি বেবিহুড, আমরা তো চাইল্ডহুড দেখলাম, এবার আমরা দেখব বেবিহুড বা প্রাক শৈশবের নামকরণ কীভাবে হলো, প্রাক শৈশবে কেমন হয় পরিবেশ, এই ব্যাপারগুলো আমরা দেখব। যাই হোক, সবাই আপাতত ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা থাকবে। দেশের অবস্থা নিয়ে বেশ কিছু বলতে ইচ্ছা করে না, কারণ আসলে কেউ কারোর প্রতি কোনো সম্মান প্রদর্শন নেই, কোনো কিছুই নেই। কেউ মনে করেন আপনার বিরুদ্ধে আমি কথা বললাম, আপনি আমাকে শুরু করে ট্যাগিং শুরু করে দিলেন, এই জাতীয় জিনিস আসলে খুব ভালো দেখায় না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই নিরাপদে থাকেন এবং খুব খেয়াল চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন রাস্তাঘাটে, যে কোনো জায়গায়। রাতটা আসলে এখন রিস্কি হয়ে যায় অনেক। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে এবং মানুষে মানুষে ভালোবাসেন, মানুষে মানুষে সম্পর্ক তৈরি করেন, একটা স্নেহের বন্ধন একটা সম্পর্কের সাথে তৈরি করেন, স্নেহের বন্ধনটা সম্পর্কের সাথে কিংবা ভালোবাসার সাথে। যাই হোক, এই সকল কিছুর সংমিশ্রণে একটি আদর্শ মানুষ হয়ে ওঠেন, সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন। শুধু যদি আপনি নিজের ব্যক্তির চিন্তা করেন যে সব কিছু আমার, এই জাতীয় জিনিস করলে হয় না। আপনাকে অবশ্যই মানুষের চিন্তাও করতে হবে, আশেপাশের মানুষকেও ভালো রাখতে হবে। শুধু আপনি ভালো থাকলে তো হলো না। যাই হোক, এজন্যই আমি এই ছোট্ট প্রয়াস নিয়েছি। আমি জানি না কত সংখ্যক মানুষ ভবিষ্যতে আমার এই রেকর্ডিংগুলো শুনবে, তবে মানুষ যাতে উপকৃত হতে পারে, যার জন্য আমি এগুলো করছি। এখন জানি না আমার এই প্রচেষ্টা